হ্যালো স্টুডেন্টস, এখন আমি অ্যাসেসমেন্ট অফ রিটার্ন চ্যাপ্টারের একটা থিওরি নিয়ে ডিসকাশন করছি। আগের ক্লাসে আমরা সামারি অ্যাসেসমেন্ট করিয়ে দিয়েছি, তোমরা তার ভিডিওটা দেখে নিয়েছো, খুব সম্ভবত 17 কি 18 মিনিটের একটা ভিডিও। তো দেখো, আমি তোমাকে বলে দিই বা তোমাদের বলে দিই, এই অ্যাসেসমেন্ট অফ রিটার্ন থেকে যে চারটে কোশ্চেন আছে, চারটে কোশ্চেন কি কি, চারটে কোশ্চেন ওকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো লেখা আছে, এই যে সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, সামারি অ্যাসেসমেন্ট, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট, ঠিক আছে তো, আর হচ্ছে তোমার বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। এই চারটে থিওরির মধ্যে তোমার এক্সামে দুটো থিওরি আসবেই, শিওর শট। এইগুলো ভালো করে পড়ো, এই চারটের মধ্যে দুটো থিওরি তোমার এক্সামে আসছেই আসছে। তো দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট নিয়ে। এটা তোমার সেকশন আছে, সেকশন 143 সাবসেকশন 3, 143 সাবসেকশন 3। তো দেখো, টাইপস অফ অ্যাসেসমেন্ট আমি খুব প্রপারলি বলি। টাইপস অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট জেনারেলি দু রকমের হয়। একটা যে সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ তুমি নিজেই অ্যাসেস করলে, নিজেই অ্যাসেসমেন্ট করলে, ঠিক আছে, সেলফ অ্যাসেসমেন্ট। আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট বাই এও। এও মানে অ্যাসেসিং অফিসার, অ্যাসেসিং অফিসার অ্যাসেসমেন্ট করলো। তো অ্যাসেসিং অফিসার যদি অ্যাসেসমেন্ট করে, তার আবার দু রকমের অ্যাসেসমেন্ট হয়। একটা সামারি অ্যাসেসমেন্ট, যেটা লাস্ট ক্লাসে করেছি, সেকশন 143 সাবসেকশন 1। আর একটা হচ্ছে রেগুলার অ্যাসেসমেন্ট। এবার রেগুলার অ্যাসেসমেন্টের মধ্যে আবার দু রকম হয়। একটা কি স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট, যেটা সেকশন 143, সেকশন 143 সাবসেকশন 3। আর একটা যে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট, সেকশন 144। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা যে জিনিসটা পড়াবো টার্গেট করেছি, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট। তো চলো আমাদের নোটটা খুলি, দেখতেই পাচ্ছ নোট, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট সেকশন 143 সাবসেকশন 3। তো দেখো, আমরা যেটা দিয়ে বোঝাবো সেই নোটটা আগে বুঝিয়ে দিই। এই দেখো, এই নোটটা আমরা পড়াবো, এই নোটটা পড়াবো। তো একটু বলে নিই, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট জিনিসটা কি, তাই না? স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট জিনিসটা কি? আহ, যদি যারা বাংলায় পড়ছো, বাংলা যদি বই দেখো, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টকে বাংলায় বলা হয় কর নির্ধারণ, ঠিক আছে। স্ক্রুটিনি মানে পুঙ্খানুপুঙ্খ। তা আমি ইংলিশে বলছি, ব্যাপারগুলো আরো বেশি ইজি লাগবে, ইংলিশ টার্মগুলো খুব ইজি লাগবে, ঠিক আছে তো। তো স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট আমরা জিনিসটা বোঝাবো। তার আগে না আমি কি লিখেছিলাম, দেখো এখানে লিখলাম না রেগুলার অ্যাসেসমেন্ট, লিখলাম না এখানে রেগুলার অ্যাসেসমেন্ট। মানে অ্যাসেসমেন্ট তো দু রকমের, একটা সেলফ অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে তোমার অ্যাসেসমেন্ট বাই এও, মানে অ্যাসেসিং অফিসার। অ্যাসেসিং অফিসার যে অ্যাসেসমেন্ট করে দু রকমের, একটা সামারি অ্যাসেসমেন্ট যেটা হয়ে গেছে, আর একটা হচ্ছে রেগুলার অ্যাসেসমেন্ট। তো এখন আমি তোমাদের সামনে সেই রেগুলার অ্যাসেসমেন্টটা তুলে ধরবো, রেগুলার অ্যাসেসমেন্টটা পড়াবো, ঠিক আছে। বলছে যখন কোনো অ্যাসেসির কাছে, যখন কোনো অ্যাসেসি, তো ধরো আমি একজন অ্যাসেসি, যখন কোনো অ্যাসেসির কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছ থেকে নোটিশ আসে, তাহলে কি বুঝতে পারলাম, কি বুঝতে পারলে তোমরা? আমি একজন এসএসসি, আমার কাছে যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যদি আমার কাছে কোনো নোটিশ আসে, ঠিক আছে, আমার কাছে যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে কোনো নোটিশ আসে, নোটিশ ইস্যুড টু এসএসসি বাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, নোটিশ ইস্যুড বাই এসএসসি, ঠিক আছে, সরি, নোটিশ ইস্যুড টু এসএসসি বাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এবার বলছি, নোটিশ ইস্যু করা হবে কাকে? এসএসসি কে, মানে আমাকে নোটিশ ইস্যু করা হবে কার দ্বারা? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দ্বারা। তো এবার আমরা পড়ছি স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট। স্ক্রুটিনি, স্ক্রুটিনি মানে জানো তো, আমি বলছি স্ক্রুটিনি মানে হচ্ছে, স্ক্রুটিনি মানে হচ্ছে ডিটেল অ্যাসেসমেন্ট। কি বললাম? স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট জিনিসটা কি? স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট হচ্ছে ডিটেল অ্যাসেসমেন্ট। আমরা যখন লাস্ট ক্লাসে সামারি অ্যাসেসমেন্ট পড়েছিলাম, ওখানে সামারি অ্যাসেসমেন্টে কি দেখেছিলাম? সামারি অ্যাসেসমেন্টে পুরো প্রিলিমিনারি চেকিং হতো, সামারি অ্যাসেসমেন্টে তোমার প্রিলিমিনারি চেকিং হতো। কিন্তু স্ক্রুটিনি অ্যাসেসমেন্টে তোমার প্রিলিমিনারি চেকিং হয় না, এখানে ডিটেল চেকিং হয়, ডিটেল চেকিং হয়, ঠিক আছে। প্রিলিমিনারি, তোমার সামারি অ্যাসেসমেন্টে তোমার প্রিলিমিনারি চেকিং হতো, কিন্তু তুমি সামারি অ্যাসেসমেন্টে পুরো উল্টো। স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট, সামারি অ্যাসেসমেন্টে তোমার প্রিলিমিনারি চেকিং হতো, আর হচ্ছে তোমার স্ক্রুটিনি অ্যাসেসমেন্টে তোমার ডিটেল চেকিং হয়। সামারি অ্যাসেসমেন্টে তোমাকে যখন যেতে বলতো তুমি যেতে, যেতে, কিন্তু তোমাকে কি হতো, সামারি অ্যাসেসমেন্টে তোমার কি হতো, তোমার তোমার কোনো ডিটেল চেকিং হতো না, তোমাকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হতো না। কিন্তু স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট হলে তোমাকে যা যা ডকুমেন্ট চাইবে সব ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এবং তোমাকে যবে বলবে যেতে ঠিক সেই দিন তোমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি কাজে ব্যস্ত, তুমি যেতে পারলে না, মানলাম, মানলাম তুমি কাজে ব্যস্ত, তুমি যেতে পারলে না,
কিন্তু তোমার কোনো রিপ্রেজেন্টেটিভকে পাঠাতে হবে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিসে, ঠিক আছে তো? তো মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে? সব বলছি আমরা, ডিটেলসে বলছি। তাহলে স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট জিনিসটা কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট হচ্ছে এক ধরনের অ্যাসেসমেন্ট যেখানে পুরো ডিটেল চেকিং হয়, যেখানে পুরো ডিটেল চেকিং হয়, বা বলতে পারো স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট হচ্ছে এমন এক ধরনের অ্যাসেসমেন্ট যেখানে ডিটেল অ্যাসেসমেন্ট হয়, ডিটেলে অ্যাসেসমেন্ট হয়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যখন কোনো অ্যাসেসির ওপর শক হয়, সে শক মানে কি? সে শক মানে সব সন্দেহ হয়, ঠিক আছে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্টিকুলার কোনো অ্যাসেসির ওপর যদি সন্দেহ হয়, সন্দেহ বলতে কিরকম সন্দেহ? সন্দেহ, আরে সন্দেহ বলতে কি সন্দেহ হতে পারে? সন্দেহ বলতে এই সন্দেহই হতে পারে যে না তুমি তোমার অরিজিনাল ইনকাম দেখাওনি। তুমি যা ইনকাম করো সেই ইনকামটাই দেখাওনি। সাপোজ মানলাম তুমি ধরো ইনকাম করো, সাপোজ আমি মানলাম তোমার অরিজিনাল ইনকাম 10 লাখ টাকা, তুমি দেখিয়ে 6 লাখ টাকা, তুমি দেখিয়ে 2 লাখ টাকা, তুমি দেখিয়ে 1 লাখ টাকা। মানে তোমার যা ইনকাম তুমি অরিজিনালটা শোই করোনি। ম্যাক্সিমাম লোক তো তাই করে। অরিজিনাল ইনকাম থোড়াই শো করে, অরিজিনাল ইনকাম তুমি শো করোনি, ঠিক আছে তো? বা ধরো তুমি ধরো বিজনেস করছো, তুমি বিজনেস করছো, তো বিজনেস করতে গেলে বিজনেসে খরচা হয়, তো বিজনেসে বিভিন্ন রকমের খরচা হয়। তো তুমি যা খরচা, তুমি খরচা বেশি বেশি করে দেখিয়েছো। তোমার ব্যবসায় যা লস হয়েছে তুমি লস বেশি বেশি করে দেখিয়েছো। তোমার যত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া উচিত, তুমি ট্যাক্স তার তুলনায় অনেক 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 কম দিয়েছো। বুঝতে পারলে তো ব্যাপারটা? এই কারণের জন্যই তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, এসএসসির উপর সন্দেহ হয়, ঠিক আছে? এই সমস্ত কারণের জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এসএসসির উপর সন্দেহ হয়ে যায় যে এসএসসি যে যে টাকা, বা বলতে পারো এসএসসি যত টাকা ইনকাম করছে সেই হিসাবে এসএসসি যত টাকা ট্যাক্স হওয়া উচিত ও তো সেই ট্যাক্স দিচ্ছেই না, তাতে তো অনেক কম ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে তো? আহ, বুঝতে পারছো তো? অনেক কম ট্যাক্স পেমেন্ট করছে। এরকম কেসে ওই এসএসসির ওপর, ঠিক আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডিটেল অ্যাসেসমেন্ট করে, বা বলতে পারো ডিটেল ইনভেস্টিগেশন করে। একটা লাইন কি পেলে? ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন মানেই হচ্ছে তোমার স্ক্রুটিনি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেশন হবে। তাহলে যখন তোমার উপর সন্দেহ হবে তখনই কিন্তু ডিটেল অ্যাসেসমেন্ট হবে, মাথায় রাখবে, বা বলতে পারো ডিটেল ইনভেস্টিগেশন। তো স্ক্রুটিনি অ্যাসেসমেন্টে আমরা কি দেখতে পারলাম? স্ক্রুটিনি অ্যাসেসমেন্টে ডিটেইল অ্যাসেসমেন্ট হয়, বা বলতে পারো ইনভেস্টিগেশন হয়, বা আরো ভালো করে বলা যায় যে স্ক্রুটিনি অ্যাসেসমেন্টে তোমার এসএসসির উপর এসএসসির ইনকোয়ারি হয়, ইনকোয়ারি করা হয়। এই স্ক্রুটিনি অ্যাসেসমেন্টে এসএসসি কে ডাকা হয়। স্যার কোথায় ডাকা হবে? ইনকাম ট্যাক্স অফিসে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ডাকা হবে। এসএসসি কে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ডাকা হবে। কল টু দা অফিস। অফিসে আসো, অফিসে আসো তুমি। মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, এসএসসি কে নোটিশ পাঠাবে, বলবে তুমি অফিসে আসো, ঠিক আছে তো? তো অফিসে সেই গল্প করবে নাকি? গল্প করবে না, লিখে দেবে, নোটিশে লিখে দেবে এই তারিখে তুমি অফিসে আসো, এই জিনিসগুলো তুমি নিয়ে আসো, এই ডকুমেন্ট নিয়ে আসো। গল্প তো রাখছে না, কাজ তো আছে। তুমি যা ইনকাম করেছো, তুমি তো গভর্নমেন্টকে সেই ইনকামের মধ্যে গভর্নমেন্টকে ট্যাক্সই দিচ্ছ না, ঠিক আছে তো? আরেকটা কথা তোমাকে বলে দিই, এটা আমরা আগেও ক্লাসগুলোতে বলেছিলাম। কি ব্যাপারটা জানো তো? ইনকাম ট্যাক্সে মানে মানে আমরা তো সবাই ট্যাক্স ফাইল করি, রিটার্ন ফাইল জমা করি তো আমরা। তো যতগুলো রিটার্ন ফাইল জমা পড়ে তার মধ্যে মাত্র 3% ফাইল ওরা ভেরিফাই করে, মানে সেগুলোকে তোলে, ঠিক আছে? 3% ফাইল ওরা তোলে, এবং তার মধ্যে যদি কাউকে কোনো ফাইলে যদি কোনো ডাউট হয়, সেই ডাউট হলে তার কাছে নোটিশ পাঠায়, ঠিক আছে তো? বলেছি, আগেও ক্লাসে বলেছিলাম, খুব সম্ভবত ইন্টারেস্ট ক্যালকুলেশন করার সময় আমরা বুঝিয়েছিলাম এটা। যাই হোক, তাহলে কি বললাম? আমরা বললাম যে কল টু দ্য অফিস। স্ক্রুটিনি অ্যাসেসমেন্টে এসএসসি কে অ্যাসেসিং অফিসার নিজের অফিসে রাখবে। তাহলে কি বললাম? স্ক্রুটিনি অ্যাসেসমেন্টে এসএসসি কে অ্যাসেসিং অফিসার তার অফিসে ডাকবে আর বলবে এভিডেন্স নিয়ে আসো। এটাই তো বললাম, সমস্ত এভিডেন্স নিয়ে আসো, সমস্ত এভিডেন্স নিয়ে আসো। তুমি যে রিটার্ন ফাইল করেছো নিশ্চয়ই তো কোনো এভিডেন্স, যদিও এখনকার দিনে অনলাইন তো এখন হয়েই গেছে, সব তো এখন আইটিআর তো অনলাইনেই ফিল আপ করে। তো ওর মধ্যেই সমস্ত তুমি দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি যে রিটার্ন রিটার্ন যখন তুমি সাবমিট করবে না, তোমার অনেক কিছু ইনফরমেশন দেখবে তোমার অনলাইনে অলরেডি তোমার আপলোড করা থাকে, থাকেই অনলাইনে থাকে। কারণ তুমি ধরো সাপোজ ধরো তুমি মেডিক্লেম দিচ্ছ, আমি সাপোজ একটা কথা দিচ্ছি বলছি, আর এটাই তো অরিজিনাল। ধরো আজকে ধরো আমি আমার হেলথের উপর মেডিক্লেম দিয়েছি, তো মেডিক্লেম তো আমি অনলাইন পেমেন্ট করেছি, মেডিক্লেম তো আমি অনলাইন পেমেন্ট করেছি। আর মেডিক্লেম পেমেন্ট করলে 80 ডে ছাড় পাওয়া যায়, তোমরা জানো। তো যখনই আমি ট্যাক্স আর রিটার্ন ফাইল করবো, ওখানে দেখবো অটোমেটিক আমি আমার অ্যাকাউন্টটা খুললে ওখানে মেডিক্লেম শো করবে, 80 তে টাকাটা শো করবে।
এরকম বেশ কিছু অনলাইনেই থাকে। সত্ত্বেও বেশ কিছু তোমাকে ডকুমেন্ট নিয়ে যেতে বলবে, এভিডেন্স যে স্যার কি ডকুমেন্ট নিতে বলবে? বলবো তো, এইগুলোই তো বলবো। কি ডকুমেন্ট নিয়ে যেতে বলবে, ঠিক আছে তো? কি ডকুমেন্ট নিয়ে যেতে বলবে তোমাকে সব বলবো। তাই দেখো লিখেছি কি, দ্য ডিটেল চেকিং অফ দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফার্নিশড বাই দ্য এসএসসি ইজ ডান at this stage by assessing officer। বলছে ডিটেল চেকিং অফ দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফার্নিশড বাই দ্য এসএসসি, অর্থাৎ আমি এসএসসি, ঠিক আছে, আমি তো রিটার্ন ফাইল করেছি, আমি আমি তো রিটার্ন ফাইল করেছি, তো রিটার্ন ফাইল যে করেছি, আমি যে রিটার্ন ফাইল করেছি তার ডিটেল চেকিং হবে। তাই বলে দ্য ডিটেল চেকিং অফ দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফার্নিশড বাই দ্য এসএসসি ইজ ডান অ্যাট দি স্টেজ বাই অ্যাসেসিং অফিসার। অ্যাসেসিং অফিসার পুরো ডিটেল চেকিং করবে, কারণ ওর কোনো সন্দেহ হচ্ছে, তাই ডিটেল চেকিং করবে। Here the assessing officer verify the genuineness and correctness of the deduction claim etc. done by the assessee। অর্থাৎ আমি যখন রিটার্ন ফাইল করেছি সেখানে সেখানে আমি যা যা ডিডাকশন নিয়েছি, ধরো আমরা আন্ডার চ্যাপ্টার 6 এতে 80C থেকে শুরু করে 80U অবধি যত ডিডাকশন হয়েছে, আমি যা যা ডিডাকশন নিয়েছি, ঠিক আছে, ও তার কারেক্টনেসটা চেক করবে। রিয়েল তো এটা, ফেক তো নয়। তারপর তারপর কি তাহলে সমস্ত জিনিস দেখবে। তারপর যে 80G-তে আমি কোথাও ডোনেশন করি, আমি লিখেছি আমি এই জায়গায় ডোনেশন করেছি, রিয়ালিটিটা চেক করবে, আদৌ আমি ডোনেশন করেছি তো, সমস্ত কিছু দেখবে। তাই বলে এটা কতটা জেনুইননেস আর কতটা জেনুইন আর কতটা কারেক্ট, এটা কিন্তু ভেরিফাই করে দেখবে। কে দেখবে? ইনকাম ট্যাক্স অফিসার ভেরিফাই করে দেখবে। অর্থাৎ আমরা তো অনেক ডিডাকশন নিই বিভিন্ন রকমের, যে বললাম 80C থেকে শুরু করে তোমার 80C থেকে শুরু করে তোমার কি বললাম 80U অবধি। এছাড়াও তোমার হাউস বডি ডিডাকশন আছে, স্যালারি ডিডাকশন আছে, এরকম বিভিন্ন জায়গার ডিডাকশন আছে, ক্যাপিটাল গেইনের ডিডাকশন এক্সেমশন আছে। তো এইগুলো ওরা সব চেক করে দেখবে। বা ধরো আমি যদি বিজনেস করি, বিজনেস করলে তো আমরা তো একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করেছি, তা আমরা তো বিভিন্ন রকমের খরচ করি, তা অনেক খরচ তো আমরা পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে দেখিয়ে দিই, ঠিক আছে, হয়তো সেই খরচটা হওয়াই উচিত ছিল না। বা ধরো ব্যাড ডেট, আমি ধরো প্রভিশন ফর ব্যাড ডেট, আমি ধরো যে আমার যে কোম্পানির বা আমার বিজনেসের যে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, ও তো একটা নেট প্রফিট বা প্রফিট এন্ড লস তৈরি করেছে। দেখো প্রফিট এন্ড লস তৈরি করার সময় ডেবিট দিকে পিএল অ্যাকাউন্টে ডেবিট দিয়ে প্রভিশন ফর ডাউটফুল দেখিয়ে দিয়েছে, ফাইন পেড দেখিয়ে দিয়েছে। তো ও এই জন্য তোমার প্রফিট এন্ড লসও চাইবে, তোমার প্রফিট এন্ড বুকস অফ অ্যাকাউন্ট মানে প্রফিট এন্ড লস স্টেটমেন্টও চাইবে। কারণ ও দেখবে ওর মনে ডাউট হয়েছে, সেই ডাউট গুলো সব ভেরিফাই করে দেখবে। তা এইগুলো তো তোমরা জানো, এগুলো নতুন করে বলার কিছু নেই, তোমরা ট্যাক্স এতদিন ধরে করছো, এগুলো জানো, ঠিক আছে, এই জিনিসগুলো হয়। তাহলে কি বলেছে? হিয়ার দ্য অ্যাসেসিং অফিসার ভেরিফাই দ্য জেনুইননেস অ্যান্ড কারেক্টনেস অফ দ্য ডিডাকশন ক্লেম। তার মানে সমস্ত কিছু তোমার ভেরিফাই করে দেখবে যে তুমি যা যা ডিডাকশন ক্লেম করেছো, তো এগুলো সব জেনুইন তো, সব কিছু ভেরিফাই করে দেখবে। বা ধরো তুমি যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে, প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে যে সমস্ত খরচগুলো লেখা হয়েছে, দেখা গেল অরিজিনাল তুমি খরচই করোনি, অথচ খরচ দেখিয়ে দিয়েছো। অথচ বা এমনও হতে পারে ইনকাম ট্যাক্স অফিসার এটা তো খরচ নয়, তুমি ওদের খরচ দেখিয়ে দিয়েছো, ঠিক আছে। তো এইগুলো ওরা কিন্তু সব চেক করে দেখবে। এবার এবার বলবো লিমিটেড অ্যান্ড কমপ্লিট স্ক্রুটিনি। এটা কি বলছে? লিমিটেড স্ক্রুটিনিটা কি? দেখ, স্ক্রুটিনি মানে তো আগেই বললাম এক্সামিনেশন করে পরীক্ষা নিরীক্ষা করবে। বলছে হোয়েন দ্য স্ক্রুটিনি ইজ লিমিটেড টু দ্য পার্টিকুলার এরিয়া, ঠিক আছে, বলছে হোয়েন দ্য স্ক্রুটিনি ইজ লিমিটেড টু দ্য পার্টিকুলার এরিয়া অফ রিটার্ন মেনশন ইন দ্য নোটিশ সাচ অ্যাজ দ্য ক্লেম অফ ফরেন ট্যাক্স ক্রেডিট অর সেল অফ প্রপার্টি। মানে ধরো ধরো আমরা তুমি যে রিটার্ন ফাইল করেছো, আর তুমি জানো তো আমাদের হেডস অফ ইনকাম কটা হয়? 5টা, স্যার জানি, 5টা হেডস অফ ইনকাম। একটা ইনকাম ফ্রম স্যালারি, একটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, পিজিইপি, ক্যাপিটাল গেইন, আদার্স সোর্স। তো ধরো এখানে বলছে লিমিটেড স্ক্রুটিনি মানে কি? তো যখন পার্টিকুলার ধরো সাপোজ ধরো তুমি যে ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন করেছো, ও ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন আমরা তো করেছিলাম থার্ড সেমিস্টারে, তাই না? আজকে তোমার বাড়ি ছিল, বাড়িটা তুমি বিক্রি করে দিয়েছো, বাড়িটা বিক্রি করে গিয়ে তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে। এবার তুমি ওই বাড়ি বিক্রি করে আবার নতুন একটা বাড়ি কিনেছো, ঠিক আছে। এবার বাড়ি কি মানে বাড়িটা বিক্রি করে নতুন যদি বাড়ি কেনো, তাহলে তো তুমি এক্সামশন পেয়ে যাও সেকশন আন্ডার সেকশন 54 আন্ডার, ঠিক আছে। এবার ওর ওখানে মনে কিছু ডাউট হয়েছে, কিছু ডাউট হয়েছে ইনকাম ট্যাক্স অফিসারের, যে আদৌ রিয়েল তো এটা,
ঠিক আছে? তো এই জিনিসটাও ভেরিফাই করে দেখতে চেয়েছে। তাই লিখেছি। তাই এখানে যখন যখন তোমার পুরো চেকিং করবে, তোমার ইনকাম ট্যাক্স এবার যে ৫ টা হেডই যদি চেকিং করে, সেটা তো হয়ে যাবে তোমার কমপ্লিট স্ক্রুটিনি। কিন্তু পার্টিকুলার যখন একটা এরিয়া চেকিং করবে, তখন হয়ে যায় ওটা লিমিটেড স্ক্রুটিনি। ঠিক আছে? এটাই লেখা আছে। তো এখানে আরো লেখা আছে যে ফর এক্সাম্পল কি দিচ্ছে ফরেন ট্যাক্স ক্রেডিট, ঠিক আছে? বা সেল অফ প্রপার্টি, যেটা আমি তোমাকে বললাম ক্যাপিটাল গেইন প্রপার্টি বেচা। আর ফরেন ট্যাক্স ক্রেডিট তো কিছুই না, ধরো এমন কিছু ইনকাম, ঠিক আছে? এমন কিছু ইনকাম যেটা ফরেনে হয়েছে, ফরেনের সরকারও ট্যাক্স নিয়েছে, আবার এই দেশের সরকার মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও ট্যাক্স নিয়েছে। এবার এই ট্যাক্সের মধ্যে ক্রেডিট পেতে চাও, তুমি ক্রেডিট পেতে চাও, তখন এটা কিন্তু ভেরিফাই করে দেয়। যখন তুমি ক্রেডিট পেতে চাইছো, তখন তোমার এটা ভেরিফাই করে দেখবে। কমপ্লিট স্ক্রুটিনি কি বলছে? হোয়েন স্ক্রুটিনি ইজ রিলেটেড টু দ্য কমপ্লিট ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অ্যান্ড অল সাপোর্টিং ডকুমেন্ট। ঠিক আছে? এটাই বলেছে যখন ফুল চেকিং করা হবে। তো বলছে হোয়েন দ্য স্ক্রুটিনি ইজ রিলেটেড টু দ্য কমপ্লিট ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, তুমি যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছো তার পুরোপুরি চেকিং করা হবে, পুরোপুরি চেকিং করা হবে। এই কমপ্লিট স্ক্রুটিনি। প্রসিডিওরটা কি হয়? প্রসিডিওরটা দেখো, প্রসিডিওরটা কি লেখা আছে, সুন্দর করে লেখা আছে প্রসিডিওর তুমি একবার পড়লেই বুঝিয়ে যাবে। বলছে বলছে কি অ্যাসেসিং অফিসার সার্ভ আর নোটিশ। তাহলে অ্যাসেসিং অফিসার, তা আমি ধরো এসএসসি, আমাকে নোটিশটা কে পাঠাবে? আমাকে নোটিশ কে পাঠাবে? সে ডিপিও অবশ্যই। প্রসেসিং অফিসার সার্ভ আর নোটিশ, আমাকে একটা নোটিশ পাঠাবে, ঠিক আছে? আর অ্যাসেসিং অফিসার আমাকে যে নোটিশ পাঠাবে, কাকে নোটিশ পাঠাবে? আমাকে। আমি কে? এসএসসি। এসএসসি মানে ট্যাক্স পেয়ার। তাহলে অ্যাসেসিং অফিসার এসএসসি কে নোটিশ পাঠাবো বলতে পারো, বা অ্যাসেসিং অফিসার ট্যাক্স পেয়ারকে নোটিশ পাঠাবে। তো আমাকে যে নোটিশ পাঠাবে, এই নোটিশটাকে কি বলে জানো? শো কজ নোটিশ। কি বললাম? শো কজ নোটিশ। শো কজ নোটিশ আগেও বলেছে, শো কজ নোটিশ। এর সেকশনটা কত সেকশন? স্যার সেকশন হচ্ছে সেকশন 143 সাবসেকশন 2। ঠিক আছে তো? শো কজ নোটিশটা হচ্ছে 143 সাবসেকশন 2, মনে রাখবে। তাহলে লিখে অ্যাসিং অফিসার সার্ভ আ নোটিশ টু দ্য ট্যাক্স পেয়ার আন্ডার সেকশন 143 সাবসেকশন 2 আন্ডার হুইচ হি আস্কড টু অ্যাটেন্ড হিজ অফিস অন আ স্পেসিফাইড ডেট। এবং নোটিশে লিখবে যে এসএসসি মানে ট্যাক্স পেয়ারকে বলবে তুমি এই দিন আমাদের অফিসে এসে দেখা করো ডকুমেন্ট নিয়ে। ঠিক আছে তো? এবং একটা নির্দিষ্ট ডেট বলবে, ওই যেই ডেট বলবে সেই ডেটেই তোমাকে হাজির হতে হবে। অ্যান্ড প্রডিউস নেসেসারি ডকুমেন্ট, যেটা বললাম নেসেসারি ডকুমেন্ট নিয়ে আসতে হবে, বা বলতো নেসেসারি ডকুমেন্ট তোমাকে প্রডিউস করতে হবে। ঠিক আছে তো? অ্যান্ড এভিডেন্স ইন সাপোর্ট ইনকাম ট্যাক্স রিটার্ন, তুমি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছিলে ওখানে তো বেশ কিছু এভিডেন্স দিতে হয়েছিল, সেই সমস্ত এভিডেন্স তোমাকে নিয়ে আসতে হবে। সমস্ত এভিডেন্স তোমাকে নিয়ে আসতে হবে। এবার এখানে এভিডেন্স বলতে কি বলতে পারো? এরকম বলে লাস্ট ৩ বছরের বুকস অফ অ্যাকাউন্টস নিয়ে আসবে। বুকস অফ অ্যাকাউন্টস মানে তুমি যে ট্রেডিং পিএল করেছো ওটা নিয়ে আসবে, ব্যালেন্স শিটটা নিয়ে আসবে। ঠিক আছে তো? তারপর লাস্ট ৩ বছরের ইনকাম ট্যাক্স রিটার্নটা নিয়ে আসবে। লাস্ট ৩ বছরের তোমার ইনভয়েস, তুমি যে বিজনেস করো তার ইনভয়েসটা নিয়ে আসবে। ব্যাংক ব্যাংকের পাসবুক, ব্যাংক রিসিপ্ট, চেকবুক সব নিয়ে আসবে। সব নিয়ে আসতে বলবে। ঠিক আছে তো? এবার নোটিশ মাস্ট বি স্টার্ট। ঠিক আছে? এবার নোটিশটা তোমাকে কবে দেবে জানো? তুমি তো রিটার্ন ফাইল করেছো। তুমি যেই অ্যাসেসমেন্ট ইয়ারে রিটার্নটা ফাইল করবে, এই সরি ফিনান্সিয়াল ইয়ার বলা ভালো। তুমি যেই ফিনান্সিয়াল ইয়ারে রিটার্ন ফাইল করবে, আবার বলছি মন দিয়ে শোনো, তুমি যেই ফিনান্সিয়াল ইয়ারে রিটার্নটা ফাইল করবে, ঠিক আছে? তুমি যেই ফিনান্সিয়াল ইয়ারে রিটার্নটা ফাইল করবে, সেই ইয়ারের লাস্ট ডেট মানে ধরো 31 মার্চ, ওই 31 মার্চ থেকে ৩ মাসের মধ্যে তোমাকে নোটিশ পাঠাতে হবে। ৩ মাসের মধ্যে তোমাকে নোটিশ পাঠাতে হবে। ঠিক আছে? সাপোজ ধরো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। এটা অনেকের মধ্যে ডাউট হয় ডেট সম্পর্কে। সাপোজ ধরো তুমি রিটার্ন ফাইল করেছো ৩০/৬/২৫ এ। কবে? তুমি রিটার্ন ফাইল করেছো কবে? ৩০/৬/২৫। তো ৩০/৬/২৫ মানে কোন ফিনান্সিয়াল ইয়ার মধ্যে পড়ছে? ২৫/২৬। ২৫/২৬। তুমি ৩০/৬/২৫ এ রিটার্ন ফাইল করেছো, তাহলে তুমি কোন ফিনান্সিয়াল এর মধ্যে পড়ছো? ২৫/২৬ এর মধ্যে পড়ছো। তাহলে তোমাকে তো নোটিশ জারি করতে হবে। নোটিশ কবে জারি করতে হবে? তাহলে ২৫/৬/২৬ শেষ হচ্ছে কবে? মানে ৩১/৩/২৬ এ শেষ হচ্ছে। ৩১/৩/২৬ এ। তো ৩১/৩/২৬ থেকে ৩ মাস। ৩১/৩/২৬ থেকে ৩ মাস। তাহলে কত হচ্ছে? ৩০/৬/২৬ এর মধ্যে তোমাকে নোটিশটা সার্ভ করতে হবে। তোমাকে নোটিশ পাঠাতে হবে।
ঠিক আছে? এর মধ্যে তোমাকে নোটিশটা পাঠাতে হবে। এর পরে পাঠালে কিন্তু হবে না। ঠিক আছে? এর পরে পাঠালে কিন্তু হবে না। এটা মাথায় রাখতে হবে। এটাই আমি বলছি। তার মানে কি বললাম? তুমি যেই ফিন্যান্সিয়াল ইয়ারে রিটার্নটা সাবমিট করবে বা রিটার্নটা ফাইল করবে, যেই ফিন্যান্সিয়াল ইয়ারে, সেই ফিন্যান্সিয়াল ইয়ার যেদিন শেষ হচ্ছে সেই দিন থেকে তোমার ৩ মাসের মধ্যে তোমাকে নোটিশটা সার্ভ করতে হবে। তাই লিখেছি দেখো এখানে, নোটিশ মাস্ট বি স্টার্ট within the period of 3 months from the end of financial year in which the return is filed. বুঝতে পারলে? এটা একটা নোট লিখেছি, এটা তুমি লিখতে পারো। আর আমার মতে বলে আমি এই নোটটাকে মানে বলব, তোমাদের সাজেস্ট করব এই নোটটা লেখার জন্য। এই নোটটা আমার কাছে বেস্ট লেগেছে। ঠিক আছে? এর বাইরে আর কিছু নোট হয় না। এটা কি লিখেছে দেখো? রেগুলার অ্যাসেসমেন্ট। সেকশন কি? সেকশন 143 সাবসেকশন 3। রেগুলার অ্যাসেসমেন্ট মিনস দ্য অ্যাসেসমেন্ট মেড অন দ্য বেসিস অফ এভিডেন্স। দ্য রেগুলার অ্যাসেসমেন্ট বলতে এমন একটা অ্যাসেসমেন্টকে বোঝায় যে অ্যাসেসমেন্টটা হবে কিসের উপর বেস করে? এভিডেন্সের উপর বেস করে। আচ্ছা। দ্য ডিটেইল চেকিং অফ দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফার্নিশড বাই দ্য এসএসসি। ঠিক আছে? এসএসসি যে ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিট করেছে বা ফার্নিশ করেছে, ঠিক আছে তো? তার ডিটেইল চেকিং হবে। তার ডিটেইল চেকিং হবে। ঠিক আছে? এই স্টেজে কে করবে? হ্যাসিং অফিসার ডিটেইল চেকিং করবে। অ্যাসেসমেন্ট আন্ডার সেকশন 143 সাবসেকশন 3 ইজ আ ডিটেইলড অ্যাসেসমেন্ট। এই সেকশন 143 সাবসেকশন 3 কি বলছে? এটা হচ্ছে এক ধরনের ডিটেইলড অ্যাসেসমেন্ট। ঠিক আছে তো? অলসো টার্মড অ্যাজ স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট। এটাকে স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট বলে। হুইচ ইজ কন্ডাক্টেড টু কনফার্ম দ্য কারেক্টনেস এন্ড জেনুইননেস অফ দ্য ভেরিয়াস ক্লেম। আগেই বলেছি, তুমি যা ক্লেম নিচ্ছ, তুমি যা ডিডাকশন নিতে যাচ্ছ, তার সেটাকে অ্যাসেসিং অফিসার কনফার্ম করবে যে কতটা কারেক্ট আর কতটা জেনুইন। ঠিক আছে? মেড বাই দ্য ট্যাক্স পেয়ার ইন দ্য আইটিআর। তুমি ট্যাক্স পেয়ার আইটিআর এ যে এগুলো তোমার তুমি ক্লেম নিয়েছো বা ডিডাকশন দেখিয়েছো, সেগুলো কতটা জেনুইন আর কতটা কারেক্টনেস, ঠিক আছে, সেগুলো চেক করে দেখবে। দ্যাট ইজ কনফার্ম দ্যাট ট্যাক্স পেয়ার হ্যাজ নট আন্ডারস্টেড, মানে এটা বলছে যে ট্যাক্স পেয়ার এরাম তো করেনি, আন্ডারস্টেড দ্য ইনকাম তো কম দেখায়নি, অর হ্যাজ নট কম্পিউটেড এক্সেসিভ লস, যে লস তো এমন তো করেনি যে লস অতিরিক্ত দেখিয়ে দিয়েছে, বা অর হ্যাজ নট আন্ডারপেড দ্য ট্যাক্স ইন এনি ম্যানার, এমন তো করেনি যে ট্যাক্স কম করে পেমেন্ট করেছে। এই কারণের জন্য কিন্তু তোমার ডিটেল অ্যাসেসমেন্ট করবে। রেগুলার অ্যাসেসমেন্ট ক্যান বি মেড অনলি দোজ পারসন হু হ্যাজ মেড আ রিটার্ন অফ ইনকাম। সেই সমস্ত এসএসসি বা সেই সমস্ত ট্যাক্স পেয়ারের রেগুলার অ্যাসেসমেন্ট হবে যে কিনা রিটার্ন ফাইল করেছে। আরে যে রিটার্ন ফাইল করেনি তার কি করে রেগুলার অ্যাসেসমেন্ট হবে? ঠিক আছে তো? এবার নোটিশ আন্ডার সেকশন 143 সাবসেকশন 2 আমি আগেই বলেছি শো কজ নোটিশ, এটাকে শো কজ নোটিশ বলে। ঠিক আছে? তোমার ইনকাম নিয়ে ওদের মনের মধ্যে কোনো ডাউট হলেই তো তোমাকে শো কজ নোটিশ পাঠাবে। ডাউট হলেই শো কজ নোটিশ পাঠাবে। ঠিক আছে? When the assessing officer consider it necessary to verify correctness and completeness of the return to ensure that, ও এনশিওর করতে চাইছে যে তুমি তোমার ইনকাম তো কম দেখাওনি, কম করে তো দেখাওনি। তুমি লস তো বেশি করে দেখাওনি বুকস অফ অ্যাকাউন্টস এ, বা তুমি ট্যাক্স কম পেমেন্ট করোনি তো। এইগুলো নিয়েও মানে অ্যাসেসিং অফিসারের মনের মধ্যে অনেক কৌতূহল, অনেক কোয়েশ্চেন, তার জন্য তোমাকে শো কজ নোটিশ পাঠাবে। Then he shall serve on the SSC a notice under section 143 subsection 2, that is either to attend his office, হয় তুমি তোমাকে যে নোটিশ পাঠাবে নোটিশে লিখে দেবে, তোমাকে আসতে বলবে, হয় তুমি ফিজিক্যালি তুমি অ্যাটেন্ড থাকো বা তোমার অ্যাটেন্ডেন্ট মানে ধরো তোমার রিপ্রেজেন্টেটিভকে তুমি ওখানে উপস্থিত রাখো। অন দ্য ডেট স্পেসিফাইড ইন দ্য নোটিশ, নোটিশে যেই ডেট স্পেসিফাইড করা থাকবে সেই ডেটে তোমাকে উপস্থিত হতে হবে। উইথ এভিডেন্স উইথ সাপোর্ট অফ সাচ রিটার্ন, তুমি রিটার্নে যে সমস্ত এভিডেন্স দিয়েছিলে সেই এভিডেন্স গুলো তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে তো? আর সামারি অ্যাসেসমেন্টে কোথায় এভিডেন্স নিয়ে যেতে হতো? কোথায় এভিডেন্স নিতে? কোনো এভিডেন্স এর দরকার ছিল না। ঠিক আছে তো? জাস্ট একটা যেতে হতো তোমাকে একবার। বলছে নোটিশ আন্ডার সেকশন 143 সাবসেকশন 2 so called notice can be served on the SSC only within 3 months from the end of the financial year in which the return is filed। কিছুক্ষণ আগেই বললাম। তুমি যেই ফিন্যান্সিয়াল রিটার্ন ফাইল করবে, সেই ফিন্যান্সিয়াল ইয়ার যেদিন শেষ হবে সেই দিন থেকে ৩ মাসের মধ্যে তোমাকে নোটিশ পাঠাতে হবে। বলছে ফর দ্য পারপাস অফ মেকিং অ্যান অ্যাসেসমেন্ট অ্যাসিং অফিসার ক্যান রিকোয়ার দ্য এসএসসি টু ফার্নিশ অ্যাকাউন্টস। ওই কি জিনিস তোমাকে লাগবে? তোমাকে তোমার অ্যাসেসমেন্টটা করার জন্য অ্যাসিং অফিসার তোমাকে কি ডকুমেন্ট চাইবে? তো ফার্নিশ অ্যাকাউন্টস, ডকুমেন্ট, ভেরিয়াস আদার ইনফরমেশন অ্যান্ড অলসো আ স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস হুইদার ইনক্লুড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। ধরো তোমার অ্যাসেট আর লায়াবিলিটি ইনফরমেশন চাইবে যে তুমি বুকস অফ অ্যাকাউন্টে সেইগুলো রেকর্ড করো বা রেকর্ড না। ধরো তোমার কোনো একটা অ্যাসেট সম্পর্কে অ্যাসেসিং অফিসারের মনের মধ্যে কৌতূহল হয়েছে। ঠিক আছে? কিন্তু যেটা কিনা তোমার বুকস অফ অ্যাকাউন্টস এ দেখানোই নেই।
ঠিক আছে? কিন্তু ও তোমার কাছ থেকে ওই ওটা জানতে চাইছে। সেক্ষেত্রে না ওকে কি করতে হবে? অ্যাসিং অফিসারকে জয়েন্ট কমিশনের একটা পারমিশন নিতে হবে। ঠিক আছে? তাই পরের লাইনে লিখেছে, "However, the assessing officer shall obtain the previous approval of joint commissioner um, before requiring the assessee to furnish a statement of assets and liabilities not included in the books of accounts." এই নোটটা নিচের নোটটা তো বোঝালাম। উপরের নোটটা তুমি লিখতে পারো। কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে লিখালাম। তাহলে আমরা কিন্তু এখনো পর্যন্ত এই চ্যাপ্টার থেকে দুটো থিওরি পড়িয়ে দিলাম। সামারি অ্যাসেসমেন্ট পড়িয়ে দিলাম, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট পড়িয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা করব বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। ঠিক আছে? চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধবদের একটু শেয়ার করে দিও।